নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা অত্যন্ত সুন্দর ছোট গল্প, সত্যি মিথ্যে। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পটার নাম সত্যি মিথ্যে। একটা গাড়ি ভাড়া করা যেত অনায়াসেই। আজকাল ছোটোখাটো শহরেও গাড়ি ভাড়া পাওয়া যায়। এই জায়গাটা তেমন ছোটও নয়। বছরে বেশ কয়েক মাস বেশ কিছু ট্যুরিস্ট আসে। সরকারি ট্যুরিস্ট লজও আছে, তারাও গাড়ির ব্যবস্থা করে দেয়। কিন্তু সন্দীপ সাইকেল রিক্সা চাপতে চায়। অনেক দিন পর দেশে ফিরেছে সে। না, ঠিক অনেক দিন নয় অবশ্য, বছর দু একবার আগেও একবার এসছিল বাবার অসুখের খবর পেয়ে। কিন্তু তখন কলকাতা থেকে বেরোতে পারিনি। 3 সপ্তাহ কলকাতায় কাটিয়ে ফিরে যেতে হয়েছিল। এবারে সন্দীপ হাতে সময় নিয়ে এসছে, 2-3টে জেলায় ঘুরে ঘুরে ছবি তুলবে। বিদেশের অনেক ফটোগ্রাফি প্রদর্শনীতে সন্দীপ অংশ নেয়। সে এবার বাংলার কিছু কিছু দৃশ্য দেখাতে চায় পৃথিবীকে। ছবি তোলার জন্য একটা মাত্র ক্যামেরা নিলেই তো আর চলে না, প্রায় একটা লটবহর নিয়ে ঘুরতে হয়। কাঁধে হাতে ঝোলে 2-3টে ক্যামেরা, সঙ্গে একটা ব্যাগে নানা রকম লেন্স ও সরঞ্জাম। সন্দীপ আর জয়া যখন রিক্সা করে যায়, রাস্তার লোকও তাকিয়ে তাকিয়ে দেখে। সন্দীপের পোশাক আশাক উগ্র নয়, চেহারাও সাধারণ বাঙালির মতন, তবু তাকে দেখলেই বোঝা যায় যে সে বিদেশে থাকে। বেশ ঠেসাঠেসি হয় দুজনে। সন্দীপ জিজ্ঞেস করল, মফস্বলের রিক্সাগুলো এত ছোট ছোট হয় কেন? আর একটু স্পেস বাড়াতে পারে না? জয়া বলল, রাস্তার লোকেদের তো দেখেছ, কারুরই স্বাস্থ্য তোমার মতো নয়। এখানকার 2জন লোক স্বচ্ছন্দে এঁটে যায়। সন্দীপের চেহারাটা ইদানিং একটু বাড়াবাড়ির দিকেই যাচ্ছে, তাই সে বিয়ার পান করা ছেড়ে দিয়েছে। দুপুরে মাত্র একটা স্যান্ডউইচ খায়, কিন্তু সে মিষ্টি খাবার লোভ সামলাতে পারে না। দেশে এসে সে নলেন গুড়ের সন্দেশ সামনে পেলে একসঙ্গে 3-4টে খেয়ে ফেলে। সন্দীপ বলল, আমাকে মোটা বলে খোঁচা দেওয়া হচ্ছে? তুমিও এখন আর সেই আগের মতন স্লিম নেই। জয়া বলল, না না, বলাই ষাট। তোমাকে মোটা বলবো কেন? বলেছি ভালো স্বাস্থ্য। এসব জায়গায় তেমন ভালো স্বাস্থ্যের লোকও দেখতে পাওয়া যায় না। সন্দীপ একটা সিগারেট ধরিয়ে জয়ার দিকে প্যাকেটটা বার করে দিয়ে বলল, নেবে? জয়া অতিরিক্ত সন্ত্রস্ত হয়ে বলল, না না, নেব না। জয়া মাঝে মধ্যে 1-2 সিগারেট খায়, প্রকাশ্যেও খায়। অন্যদের ভ্রুকুটি সে গ্রাহ্য করে না। কিন্তু এই মফস্বল শহরে চলন্ত রিক্সায় বসে সিগারেট টানলে সে আরও দর্শনীয় হয়ে পড়বে, যে জন্য সে খেতে চায় না। এটা ঠিক আছে, কিন্তু সে কথাটা সাধারণভাবে না বলে জয়া অত জোরে প্রত্যাখ্যান করলো কেন? সন্দীপ একটু কৌতূহলীভাবে তাকায়। রাস্তাটা একটা মোড়ের মাথায় এসে দুভাগ হয়ে গেছে। রিক্সাটা বাঁ দিকে বেঁকতে যাচ্ছিল। জয়া তাড়াতাড়ি বলে উঠল, এই এই, ডান দিকে চলো, ডান দিকে। রিক্সাওয়ালা মুখ ফিরিয়ে বলল, মন্দিরে যাবেন তো? এই দিকেই তো। জয়া তবু বলল, ডান দিক দিয়েও যাওয়া যায়। ওদিক দিয়ে গেলে অনেকটা ঘুর হবে দিদি। তাই হোক, তুমি ওই দিক দিয়েই চলো। সারাদিনের জন্য রিক্সাটা ভাড়া করা হয়েছে, সুতরাং দূরত্বের কম বেশিতে আসে যায় না কিছু। সন্দীপ এই জায়গাটা চেনে না, সুতরাং সে ডান দিক বাঁ দিকও চেনে না।
ডান দিকের রাস্তাটা ভাঙাচোরা এবং তার উপরে ঠেলাগাড়ির উপদ্রব। মন্দিরে পৌঁছতে অনেকটা সময় লেগে গেল। সন্দীপের তাতে আপত্তি নেই, সে অনেকগুলো মোষের গাড়ির ছবি তুলেছে রিস্কায় বসে। এ ধরনের গাড়িও এখন সাহেবদের কাছে অভিনব। পরপর 3টে মন্দির, তার মধ্যে একটিতেই শুধু বিগ্রহ আছে, অন্য দুটির আকর্ষণ ঐতিহাসিক। দেয়ালে সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে। সন্দীপ কিংবা জয়া কোনো ভক্তিভাব নিয়ে আসেনি, ওরা এসেছে ছবি তুলতে। সন্দীপ বিভিন্ন ক্যামেরায় ছবি তুলতে লাগলো খচাখচ করে। এক একটা জায়গারই ছবি তোলে অন্তত 15-20খানা। বিদেশ থেকে যারা আসে তারা ফিল্ম খরচের কোনো তোয়াক্কা করে না। এমন কিছু বড় জায়গা নয়, তবু এখানেও 2-3টে ছেলে গাইড হতে চায়। সন্দীপ একজনকে নিতে রাজি ছিল, কিন্তু জয়া বলল, না, দরকার নেই। ওরা ভুলভাল ইতিহাস বলে, শুনলে হাসি পায়। জয়া নিজেই ঘোরাতে লাগলো সন্দীপকে। খানিকটা দূরে একটা প্রায় ধ্বংসস্তূপের কাছে গিয়ে কাঁটা গাছের ঝোপ সরিয়ে বলল, এই দেয়ালটায় দেখো রাধাকৃষ্ণের মোটিভ, পরপর অনেকগুলো, খুব সূক্ষ্ম কাজ, এরকম অন্য কোথাও তুমি পাবে না। ক্যামেরায় চোখ লাগিয়ে সন্দীপ জিজ্ঞেস করল, তুমি এই জায়গাটা এত ভালো করে চিনলে কি করে? আগে অনেকবার এসেছো? জয়া উত্তর না দিয়ে বিচিত্রভাবে হাসল। বছর 4 আগে সে প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কখনোই বিষ্ণুপুরে আসবে না। এখন প্রতিজ্ঞাটা বদলে গেছে। বিষ্ণুপুরের সঙ্গে তার কি সম্পর্ক তা জানে না সন্দীপ। এই জায়গাটা খুব নিরিবিলি, তাই জয়া একটা সিগারেট ধরালো। এমনিতে সে সিগারেট ছাড়বার চেষ্টা করছে, কিন্তু এখানে এসে সিগারেট খেতে খুব ইচ্ছে করছে। শিকাগোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জয়াদের সঙ্গে সন্দীপেরা একই বাড়িতে থাকত, একতলায় দোতলায়। অনেক দিনের পারিবারিক বন্ধুত্ব। সন্দীপ জয়ার স্বামী কিশোরেরও বন্ধু, জয়ারও বন্ধু। এই বন্ধুত্ব কিছুতেই নষ্ট করা যায় না। এবারে কলকাতায় এসে সন্দীপ যখন বলল সে মুর্শিদাবাদ, বিষ্ণুপুরে ঘুরে ঘুরে ছবি তুলতে চায়, সব জায়গা সে চেনে না, জয়া সঙ্গে গেলে খুব ভালো হয়, তখন জয়া কি একটু দ্বিধা করেনি? একবার ভেবেছিল বিশেষ কাজ আছে বলে সে প্রত্যাখ্যান করবে, কিন্তু খানিক পরেই সে ভেবেছিল, হ্যাঁ যাব, বেশ করব, যাব। সন্দীপের সঙ্গে একলা একলা ভ্রমণ করতেও জয়ার কোনো আপত্তি ছিল না। সন্দীপ কখনো সীমারেখা লঙ্ঘন করবে না তা সে জানে। তাছাড়া সন্দীপের সঙ্গে শুধু বন্ধুত্ব ছাড়া আর অন্য কোনো সম্পর্ক হতে পারে না। সন্দীপের সঙ্গে অবশ্য তার স্ত্রী রোজমেরি আর তাদের মেয়ে রিনাও আছে। রোজমেরি রোদ্দুর সহ্য করতে পারছে না, রিস্কা চাপতেও তার আপত্তি। জয়া অনেকবার বলেছিল কলকাতার মানুষের রিস্কা টানে, তাতে চাপতে আমাদেরও লজ্জা হয়, কিন্তু এখানে তো সব সাইকেল রিস্কা। রোজমেরি তবু রাজি নয়। স্বামীর ছবি তোলার অভিযানে সে সঙ্গী হয় না, দুপুরবেলা টুরিস্ট লজে বসে থাকে। মেমবউ হলেও তাকে বিশেষ ভয়ভক্তি করে না সন্দীপ, ইয়ার্কির সুরে কথা বলে। মোটামুটি বাংলা শিখেছে রোজমেরি। সন্দীপ তাকে তুই বললেও রোজমেরি তাকে তুমিই বলে। সন্দীপ বউকে বলেছিল, ঠিক আছে, তুই টুরিস্ট লজের এয়ার কন্ডিশন ঘরে বসে থাক, আমি জয়ার সঙ্গে রিস্কা করে ঘুরবো আর প্রেম করব। ওরা কেউ কিশোরের প্রসঙ্গ একবারও তোলে না। কিশোর এখন থাকে লস অ্যাঞ্জেলসে, সে আবার বিয়ে করেছে। জয়া কিন্তু আশা করে থাকে সে ওদের মুখে কিশোরের টুকরো টুকরো কিছু খবর শুনতে পাবে। কিশোরের যে কোনো খবর শুনলেই জয়ার বুক জ্বলে যায়, তবু শুনতে ইচ্ছে করে। সন্দীপ আর রোজমেরির সঙ্গে দেখা হলে জয়ার মনে পড়ে যায় শিকাগোতে প্রথম যৌবনে সুখের দিনগুলি।
চারজনে একসঙ্গে কতবার বেড়াতে যাওয়া হতো। আমেরিকার হাইওয়েতে কিশোর বাংলা গান গাইতো চেঁচিয়ে চেঁচিয়ে। বন্ধুরা তার নাম দিয়েছিল কিশোর কুমার। মন্দিরের ছবি তোলা শেষ করে সন্দীপ বলল, জয়া, তুমি এই তেঁতুল গাছটার নিচে দাঁড়াও, তোমার একটা ছবি তুলি। জয়া হঠাৎ কঠোরভাবে বলল, না। সন্দীপ একটু অবাক হয়ে বলল, কেন? এই জায়গাটা বেশ সুন্দর ছায়া আছে, ভালো হবে। জয়া তবু মুখ আড়ষ্ট করে বলল, না, আমি বিষ্ণুপুরে কোনো ছবি তুলব না। সন্দীপ জিজ্ঞেস করল, কেন? বিষ্ণুপুর কি দোষ করল? এর কোনো উত্তর নেই। জয়ার মুখখানা লাল হয়ে গেছে। রিস্কা চেপে ফেরার পথে সন্দীপ জিজ্ঞেস করল, মাঝে মাঝে তুমি গম্ভীর হয়ে যাচ্ছ, তোমার মুড নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কি ব্যাপার বলো তো? জয়া দাঁতে দাঁত চেপে বলল, কিছু ব্যাপার না তো। সন্দীপ বলল, বিষ্ণুপুর জায়গাটা বেশ সুন্দর, এখানে 2-4 দিন থেকে গেলে মন্দ হয় না। জয়া প্রায় ফেটে পড়ার মতন গলায় বলল, আমার এই জায়গাটা অত্যন্ত বিশ্রী লাগছে। নেহাত তুমি ছবি তুলতে চাও বলে এসছি, কালই চলো মুর্শিদাবাদ চলে যাই, সেই জায়গাটা অনেক ভালো। জয়ার কাঁধ চাপড়ে সন্দীপ সান্ত্বনার ভঙ্গিতে বলল, কাম কাম, কোনো গোপন দুর্বল জায়গায় আঘাত দিয়েছি আমি? বিষ্ণুপুর এমন কি দোষ করল? খানিকটা সামলে নিয়ে জয়া বলল, কিছু দোষ করেনি, জায়গার আবার কি দোষ থাকবে? তোমার তো এখানকার সব ছবি তোলা হয়ে গেছে, কাল সকালবেলা মুর্শিদাবাদ যাওয়াই ভালো। সন্দীপ বলল, তুমি যে বলেছিলে এখানে সোনামুখী বলে আর একটা জায়গা আছে, সেখানেও মন্দির পাওয়া যাবে। জয়া বলল, ঠিক আছে, আমরা সোনামুখী ঘুরেই যাব, এখানকার টুরিস্ট লজে আমার আর থাকতে ইচ্ছে করছে না। সোনামুখী যেতে গেলে গাড়ি ভাড়া করতেই হবে, পয়সা খরচের কৃপণতা নেই সন্দীপে। টুরিস্ট লজ থেকে গাড়ির ব্যবস্থাও করা হলো। কথা ছিল ভোরবেলায় বেরিয়ে পড়বার, সেটা সম্ভব হলো না অবশ্য। মেয়েকে তৈরি করতে করতে অনেক দেরি করে ফেলল রোজমেরি। রাস্তায় কোথায় কি খাবার পাওয়া যাবে না যাবে তার কোনো ঠিক নেই। এখানেই ব্রেকফাস্ট করে গেলে ভালো হয়। পাউরুটি আর ডিম সেদ্ধতে কোনো ভেজাল থাকবার সম্ভাবনা নেই। বেরোতে বেরোতে 9টা, বাতাস মেঘলা, আজ তেমন গরম পড়বে না বলে মনে হচ্ছে। রোজমেরি খুব খুশি হয়ে রয়েছে। সে বলল, আজ আমি মন্দির দেখব। গাড়িটা খানিকটা এগোনোর পর জয়া হঠাৎ ড্রাইভারকে বলল, এই যে শুনুন, গাড়িটা ফেরান তো, এদিক দিয়ে যাব না। ড্রাইভার বলল, সোনামুখীই তো যাচ্ছি। জয়া বলল, এদিক দিয়ে যাব না। সোনামুখী তবে কোন দিক দিয়ে যাবেন? আর তো কোনো রাস্তা নেই। শহর ছাড়িয়ে আবার এই রাস্তাতেই পড়ব, এখন বাঁ দিক দিয়ে ঘোরান আপনি। ওদিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তাটা খুবই খারাপ। হোক রাস্তা খারাপ, আমি এদিক দিয়ে যাব না বলেছি, যাব না। ড্রাইভার যতই আপত্তি জানায়, জয়া ততই জোর করে। সন্দীপ আর রোজমেরি কিছুই বুঝতে পারছে না, তবু ওরা জয়ার মুখের ওপর কোনো কথা বলবে না, এটাই ভদ্রতা। ড্রাইভার খুবই অপ্রসন্নভাবে গাড়ি ঘোরালো এবং ইচ্ছে করেই যেন বড় বড় গর্তের ওপর দিয়ে চালাতে লাগলো। সন্দীপ একবারে নিচু গলায় ইংরেজিতে জিজ্ঞেস করল, ওদিকের রাস্তাটায় কিসের এত আপত্তি তা কি জানতে পারি? জয়া গম্ভীরভাবে বলল, তেমন কিছু নেই, ওদিক দিয়েও যাওয়া যেতে পারত। আচ্ছা ঠিক আছে, তোমাদের কষ্ট হচ্ছে, ড্রাইভার সাহেব আপনি ওদিক দিয়েই চলুন, আবার ঘুরিয়ে নিন। ড্রাইভারটি এবারে একবারে হকচকিয়ে গেছে। জয়া ঝুঁকে তার কাঁধ চাপড়ে বলল, আমি সরি ভাই, মন ঠিক করতে পারছিলাম না। গাড়ি আবার ঘুরে বড় রাস্তায় পড়ল।
শহরের মাঝখান দিয়ে যাবার সময় কিছু দোকানপাট দেখে সন্দীপ জিজ্ঞেস করল, এখানে ফিল্ম কিনতে পাওয়া যাবে? জয়া বলল, কেন পাওয়া যাবে না, এখানে সব কিছুই পাওয়া যায়। এক জায়গায় থামানো হলো গাড়ি, উল্টো দিকে ফিল্মের দোকান। সন্দীপ নেমে গেল। জয়া বলল, আমি একটা পান খেয়ে আসি, মুখটা বিচ্ছিরি লাগছে। রোজমেরি, তুমি পান খাবে? রোজমেরি বলল, পান? না না। জয়াও উল্টো দিকের ফুটপাতে পানের দোকানে গিয়ে পান সাজতে বলল। ফিল্ম কিনে সন্দীপ এসে দাঁড়ালো তার পাশে। হঠাৎ একটা সাইকেল রিক্সা থামলো ওদের পাশে। রিক্সা চালকটি নেমে যেন হুমড়ি খেয়ে পড়ল জয়ার পায়ের ওপরে। জয়া চমকে যেতেই সে প্রণাম করে বলল, বৌদি, কখন এলেন? জয়া বলল, বিশু? অল্প বয়সী ছেলেটি, 22-23 হবে, সুন্দর চেহারা। সে আবার বলল, কাল রাত্রে এসেছেন, দেখতে পাইনি তো। জয়া বলল, তুই কেমন আছিস রে বিশু? রোগা হয়ে গেছিস মনে হচ্ছে। সে বলল, না বৌদি, ভালোই আছি। তারপরে সন্দীপের দিকে আর চোখে তাকিয়ে বলল, দাদাবাবু কোথায়? বাড়িতে আছেন? জয়া একটু দ্বিধা করে বলল, না রে, উনি এবার আসেননি। চলুন, এখান থেকে বাড়ি যাবেন তো? আমি দাঁড়াচ্ছি। আমরা অন্য একটা জায়গা যাচ্ছি রে বিশু, বাঁকুড়া শহর থেকে আসছি, এদিক দিয়ে যাচ্ছি সোনামুখী। এখানে থাকবো না, ওই দেখ আমাদের গাড়ি, গাড়িতে যাচ্ছি। বাবু আর মায়ের সঙ্গে দেখা করবেন না? দেখা হয়েছে, এখন আর যাব না। তোকে দেখে খুব ভালো লাগলো রে বিশু। বিয়ে টিয়ে করেছিস? কথা একটা হচ্ছে, আপনি আর দাদাবাবু যখন আসবেন তখনই হবে, তার আগে নয়। চলি রে বিশু, দেরি হয়ে যাচ্ছে। ব্যাগ থেকে প্রথমে একটা 10 টাকার নোট, পরে আর একটা 20 টাকার নোট বার করে বিশুর হাতে গুঁজে দিল জয়া। বলল, মিষ্টি কিনে খাস। তারপর সে এক দৌড়ে রাস্তা পার হয়ে গেল। গাড়িতে উঠে ব্যস্তভাবে বলল, চলো চলো। খুব স্বাভাবিক হওয়ার ভঙ্গি করে সে মুখে হাসি ফুটিয়ে বলল, ওই যে বিশু ছেলেটা, ওকে আমি এইটুকু দেখেছি, 10-12 বছর বয়স, চাকরের কাজ করত। এমন মায়া লাগতো ওকে দেখে। মুখখানা খুব সুন্দর না? সারা জীবনই ও চাকর হয়ে থাকবে। লেখাপড়া শেখা হলো না, তবু আমি বলেছিলাম ওকে একটা সাইকেল রিক্সা কিনে দিতে। দেখো, এখনও রিক্সা চালাচ্ছে, স্বাধীনভাবে রোজগার করছে। বিশু আমাকে এখনও কীরকম ভালোবাসে দেখলে? সন্দীপ জিজ্ঞেস করল, এখানে কার বাড়ি জয়া? তোমার কোনো আত্মীয় থাকেন? রোজমেরি বলল, তুমি কিছুই বোঝো না সন্দীপ, বোঝাই তো যাচ্ছে, এখানে কিশোরের বাপের বাড়ি। তাই জয়া একটা বিশেষ রাস্তায় যেতে চাইছিল না। সন্দীপ বলল, মাই গড, ঠিক তো। কিশোর আগে প্রায় দেশে ফিরে তার বুড়ো বাবা মায়ের সঙ্গে দেখা করতে যেত। ওর বাড়ি বিষ্ণুপুরে। তার মানে জয়া, তুমি এখানে অনেকবার এসছো? রোজমেরি বলল, কিশোরের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তার বাবা মায়ের সঙ্গে তুমি একবার দেখা করে এলে না কেন জয়া? ওরা তো কোনো দোষ করেননি। জয়া ফস করে জ্বলে উঠে বলল, কেন দেখা করব? কিশোরের মা আমার সঙ্গে আগে কত আদিক্ষেতা করতেন। সবসময় বলতেন, তুই আমার ছেলের বউ না, আমার মেয়ে। আমাদের কোনো মেয়ে নেই, তুই সেই অভাব পূরণ করেছিস। আদরের শেষ ছিল না। তারপর যেই ওদের ছেলের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেল, অমনি সব সম্পর্ক শেষ। এখন আমি দেশেই থাকি, তবু একবারও খোঁজ নেয়। সন্দীপ বলল, তুমি যে ওই ছেলেটাকে বললে,
দেখা করে এসছো? হঠাৎ হু হু করে কেঁদে ফেলল জয়া। আর সামলাতে পারছে না, দু হাতে ঢাকলো মুখ। একটু পরে চোখ মুছে বলল, সব্বাইকে সত্যি কথা বলা যায় না। ও যে বৌদি বলে ডাকলো, সেটা অস্বীকার করি কি করে? আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।